আচ্ছা, তাহলে তাহলে নটোকর্ডের উপর যে সারাউন্ডিং স্ট্রাকচার, সেই সারাউন্ডিং নটোকর্ডের সারাউন্ডিং স্ট্রাকচারের উপর যে ইনফ্লুয়েন্স, ওটাকে আমরা বলছি ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্স। ওকে, তাহলে আমরা এটাই মানে বলছি আর কি যে মানে নটোকর্ড তার আশেপাশে সবকিছুকে কিন্তু ইন্ডাক্ট করে, ইনডিউস করে টু চেঞ্জ ইন স্পেসিফিক ওয়ে। যেমন আমরা যখন মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ডেভেলপমেন্ট পড়েছিলাম তখন দেখেছিলাম যে নটোকর্ডটা ইনফ্লুয়েন্স করে কাকে, তার পাশে যে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম আছে তাকে সে স্টিমুলেট করে। সো আমরা আজকে দেখব যে নটোকর্ডটা একটোডার্মকে ইনফ্লুয়েন্স করে কিভাবে ইট কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম। দেখো, শুরুতে একটোডার্মটা একটা সিঙ্গেল একটা এন্টিটি থাকে, সিঙ্গেল একটা এন্টিটি। আচ্ছা, বাট একটা সময় একটোডার্মটার কিছু মডিফিকেশন আসে। একটু দেখো এখানে, এই যে একটোডার্মের উপর নটোকর্ডের যে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সের জন্য একটোডার্মের মাঝখানে একটা থিকেনিং অ্যাপিয়ার করে। এই হচ্ছে দ্য রেস্ট অফ দ্য একটোডার্ম, আর এই হচ্ছে দ্য সেন্ট্রাল পোর্শন অফ দ্য একটোডার্ম দ্যাট হ্যাজ থিকেন্ড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ নটোকর্ড। এই যে থিকেন হইল, এই থিকেন্ড পোর্শনকে আমরা বলি নিউরাল প্লেট। নিউরাল প্লেট। তো এই যে তোমার নিউরাল প্লেট, এই নিউরাল প্লেটটাকে আরেকটা নামও ডাকা হয় নিউরোএক্টোডার্ম। নিউরোএক্টোডার্ম। আর রিমেইনিং যেই একটোডার্মটা, ওইটাকে আরেকটা নামে ডাকা হয়, ওটা হচ্ছে সারফেস একটোডার্ম। তাহলে আমরা এখানে দেখছি যে নটোকর্ডের ইনফ্লুয়েন্সে একটোডার্মটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, নিউরোএক্টোডার্ম এন্ড সারফেস একটোডার্ম। ওকে, ঠিক আছে। তাহলে নিউরাল প্লেট আমরা পেলাম। নিউরাল প্লেটটা কি? ইট ইজ আ থিকেনিং ইন দ্য সেন্ট্রাল এরিয়া অফ দ্য একটোডার্ম দ্যাট হ্যাজ অকার্ড ডিউ টু ইনফ্লুয়েন্স অফ দ্য নটোকর্ড। আচ্ছা, এরপরে কি হয় দেখো, এই যে নিউরাল যে প্লেটটা, নিউরাল প্লেটটা তো আগে এরকম একটা সিঙ্গেল একটা ফ্ল্যাট একটা শীটের মতো ছিল। এই নিউরাল প্লেটটা কি হয়, ভাঁজ হওয়া শুরু করে। কিভাবে ভাঁজ হওয়া শুরু করে দেখো, এই যে দুইটা সাইড থেকে দুইটা নিউরাল ফোল্ড এভাবে অ্যাপিয়ার করে এবং এই ডিরেকশনে হচ্ছে যাওয়া শুরু করে। আমাকে শুনতে পাচ্ছ আশা করি? রাজীব ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, ভাইয়া, শোনা শোনা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে নিউরাল প্লেটের এখানে দুইটা ফোল্ড অ্যাপিয়ার করে, এরকম নিউরাল ফোল্ড বলা হয় এদেরকে। মানে আসলে ভিতরের দিকটাকে ফোল্ড বলা হয় আর কি। তো এই যে ফোল্ড অ্যাপিয়ার করে, এগুলা একটা আরেকটার কাছাকাছি আসতে থাকে। আসতে গেলে এর মধ্যে যে খাঁজটা অ্যাপিয়ার করে, এই খাঁজটাকে বলা হয় নিউরাল গ্রুভ। তাহলে আমরা কি পড়লাম এখানে? এটাও কিন্তু নটোকর্ডের ইনফ্লুয়েন্সে। নটোকর্ডের ইনফ্লুয়েন্সে কি হয়, নটোকর্ড ইনফ্লুয়েন্সে হচ্ছে ফোল্ড অ্যাপিয়ার করে দুইটা, আর মাঝখানে একটা খাঁজ। তাহলে দুইটা নিউরাল ফোল্ড দুই কোণায়, আর এখানে একটা নিউরাল গ্রুভ। ইট অল অকার্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ নটোকর্ড। এই যে তোমার ফোল্ডটা অ্যাপিয়ার করলো ভিতর দিকটাতে, বাইরের দিকটাতে যে এই যে এলিভেশনটা হইলো, এই যে এলিভেশনটা হইলো, এই এলিভেশনটাকে বলা হয় নিউরাল ক্রেস্ট। এই এলিভেশনটাকে কি বলা হয়? এই এলিভেশনটাকে বলা হয় নিউরাল ক্রেস্ট। এবং এই এলিভেশনটা না শুধু, এলিভেশনের অ্যাডজাসেন্ট যে সেলগুলা, এইগুলা পুরাটা, এই রিজিয়নের যে সেলগুলো, যেগুলোকে আমি গ্রিন কালার দিয়ে দেখাইছি, এই সেলগুলোকে বলা হয় নিউরাল ক্রেস্ট সেল। তাহলে তোমরা আগেও নিউরাল ক্রেস্ট সেলের নাম শুনছো, তো তোমরা হয়তো এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে নিউরাল ক্রেস্ট জিনিসটা কি। নিউরাল ক্রেস্ট হচ্ছে যে নিউরাল ফোল্ড অ্যাপিয়ার করার কারণে এখানে যে এলিভেশনটা হয়, যে এই যে এলিভেশনটা যে হয়, এটাই হচ্ছে নিউরাল ক্রেস্ট। আর এলিভেশনের অ্যাডজাসেন্ট যে সেলগুলা, এগুলোকে বলা হয় নিউরাল ক্রেস্ট সেল। তো যাই হোক, দিস থিং কন্টিনিউস টু অ্যাপ্রক্সিমেট টু ইচ আদার। একটা সময় তারা যখন টাচ করে যায়, তখন দেখো, তখন কি হয়, তখন এই লাল অংশটা, অর্থাৎ এটা কি ছিল আমার, এটা ছিল আমার নিউরাল যে গ্রুভটা, তাই না? এই নিউরাল গ্রুভটা অ্যাপ্রক্সিমেট করতে 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 একটা ইন্ডিভিজুয়াল টিউব হয়ে সারফেস একটোডার্ম থেকে আলাদা হয়ে যায়। আর এই যে নিউরাল ক্রেস্ট যে সেলগুলা, এগুলা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে নিউরাল গ্রুভের যেই টিউবটা হইলো, এটার পিছনে অবস্থান করে। আচ্ছা দাঁড়া, আমি আবার বলতেছি কি হচ্ছে, আরেকবার চিন্তা করো। তাহলে ফার্স্টে ছিল নিউরাল প্লেট,
দেন নিউরাল প্লেটটা গ্রুভ হইলো, নিউরাল গ্রুভ। দেন এটা আস্তে আস্তে ইনওয়ার্ড আস্তে 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 একটা টিউব হয়ে গেল। এই যে টিউবটা হইলো, এই যে টিউবটা হইলো, এই টিউবের নাম হচ্ছে নিউরাল টিউব। আর নিউরাল টিউবের, আচ্ছা দাঁড়াও আমি আরেকবার বলতেছি, এই সাইডটা, পিছন দিকটা, এই সাইডটা হচ্ছে ডরসাল, ডরসাল সাইড বা পিছন দিক আর কি, আমাদের পিঠের দিকে। ওকে, সামনের দিক হচ্ছে ভেন্ট্রাল। তাইলে নিউরাল টিউবের ডরসো ভেন্ট্রালি, সরি সরি ডরসো ল্যাটারালি ওই যে নিউরাল ক্রিস্টালগুলা উপস্থিত থাকলো। তাইলে দিস ইজ দ্য ফাইনাল ক্রস সেকশনাল ভিউ অফ দ্য নিউরোএক্টোডার্ম ইন টোটাল। তাহলে দেখো তাহলে কি হচ্ছে এখানে। এই ছিল আমার অরিজিনাল সারফেস এক্টোডার্মটা আলাদা হয়ে গেল, এখান থেকে নিউরাল টিউবটা আলাদা হয়ে গেল, নিউরাল টিউবের ডরসো ল্যাটারালি নিউরাল ক্রেস্টেলগুলো এখন আলাদা হয়ে গেল। আগে কিন্তু এরা সবাই একটা সিঙ্গেল জিনিস ছিল, বাট ফোল্ড হতে 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 এরা এখন আলাদা হয়ে গেল। ফোল্ড মানে ফোল্ড হতে হতে কি হলো, এই নিউরাল টিউবটা নিউরাল সারফেস এক্টোডার্ম থেকে আলাদা হয়ে গেল, আর এর যে ক্রেস্ট সেল গ্রিন কালারের এগুলো আলাদা হয়ে গেল। এখন এই তো হচ্ছে তোমার, তাহলে এই হচ্ছে নিউরাল টিউবটা, তাহলে আবার দেখি, এই হচ্ছে নিউরাল টিউব, এই হচ্ছে তোমার নিউরাল ক্রেস্ট সেল, আর এই হচ্ছে সারফেস এক্টোডার্ম। এখন এর মধ্যে নিউরাল ক্রেস্ট সেল আর নিউরাল টিউব এগুলোকে একসাথে বলা হচ্ছে নিউরো এক্টোডার্ম। তাহলে আমরা যদি গ্রস একটা আইডিয়া দেই, what is the part of ectoderm? Ectoderm can be divided into surface ectoderm and neuroectoderm. Neuroectoderm can be further divided into neural tube and neural crest cell. ঠিক আছে? আচ্ছা, একটা যদি গ্রস একটা আইডিয়া দেই, গ্রস আইডিয়া, নিউরাল টিউব থেকে ডেভেলপ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি এটাও আমরা বলে দেই। আমাদের যে ব্রেইন আর স্পাইনাল কর্ড আছে, জাস্ট এই দুইটা জিনিস, ব্রেইন আর স্পাইনাল কর্ড, জাস্ট এই দুইটা জিনিসকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এছাড়া নার্ভাস সিস্টেম আর যা কিছু যত নার্ভ আছে, যত ব্রেইন স্পাইনাল কর্ডের বাইরে যত গ্যাংলিয়ন আছে, এগুলো সব পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। ঠিক আছে? তো যাই হোক, অ্যাজ এ হোল নিউরাল টিউব থেকে আসে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর নিউরাল ক্রিস্টাল থেকে আসে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, সো দিস ইজ জাস্ট আ গ্রস আইডিয়া, আমরা সামনে আরো বলতেছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তাহলে আমরা এগুলো সব কভার করে ফেললাম যে কিভাবে এক্টোডার্ম থেকে নিউরো এক্টোডার্মটা আলাদা হয়। তো তো তাহলে তোমার এই ভিউটা তো একটা ক্রস সেকশনাল ভিউ, তাই না? যে আমরা যদি একটা বাচ্চাকে, মানে একটা ইন্টারভিউ লাইফে একটা বাচ্চাকে যে কোনো একটা জায়গায় কাটি, কেটে দেন আমরা সেকশনটা, ক্রস সেকশনটা আমরা এরকম দেখতে পাবো আর কি। ওকে, ক্রস সেকশনটা এরকম দেখতে পাবো। বাট অ্যাকচুয়ালি এটা মানে 3D করে আমরা যদি দেখতে চাই, তখন আমাদের এই ছবিটা একটু দেখানো হইতে পারে। দেখো, আমরা এখানে আর সারফেস এক্টোডার্মটা দেখাচ্ছি না, আমরা কি দেখাচ্ছি, এই যে লাল টিউবটা কি ছিল, নিউরাল টিউব, সুন্দর একটা সিলিন্ড্রিক্যাল টিউব। এর ডরসো ল্যাটারালি কি দুইটা নিউরাল ক্রেস্ট সেল, আর এর ঠিক সামনে কে, ঠিক সামনে হচ্ছে নটোকর্ড। ওকে, ঠিক সামনে নটোকর্ড, মানে নটোকর্ডটা এখানে দেখানো হয় নাই, এই যে নটোকর্ডটা এরকম করে থাকে আর কি এই জায়গাটাতে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছো। যদি না বুঝো আমাকে অবশ্যই ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। আজকের পড়া খুব বেশি নাই তো, কোনো মানে প্যারা নাই আর কি। ঠিক আছে, যদি টাইম নিয়ে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। তাহলে টিউবটা হচ্ছে এরকম থাকে সিলিন্ড্রিক্যালি, আর তোমার এর যেই মানে এটা আসলে ঠিক পাশে না, এটা একটু পিছনে আর কি, এরকম ডরসো ল্যাটারালি, এর ডরসো ল্যাটারাল অবস্থান করে নিউরাল ক্রেস্ট সেলটা, যেটা গ্রিন কালিতে দেখানো হয়েছে, আর বেগুনি কালিতে দেখানো হয়েছে নটোকর্ডটা। ঠিক আছে, তো এখন তোমরা একটা জিনিস একটু দেখো, এটা একটা লাইক টিউব, কিন্তু টিউবের সিলিন্ড্রিক্যাল টিউব, কিন্তু টিউবের কিন্তু উপরের মাথা আর নিচের মাথা দুইটাই কিন্তু খোলা। তোমরা চিন্তা করো, তোমরা যদি একটা খাতাকে এভাবে রোলের মতো করে বানাও, উপরের দিক আর নিচের দিকটা খোলা থাকে না? টিস্যু পেপারের রোলের কথা চিন্তা করো, উপরের দিকটা আর নিচের দিকটা কিন্তু খোলা থাকে, এরকম খোলা থাকে। তো নিউরাল টিউবটাও এরকম খোলা থাকে, উপরের দিক আর নিচের দিক। তো উপরের দিকে যে খোলা থাকতেছে, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড। ক্রেনিয়াল এন্ডের যে ওপেনিংটা, এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র নিউরোপোর, অ্যান্টেরিয়র নিউরোপোর। আর কর্ডাল এন্ডের যে ওপেনিংটা, এটার নাম হচ্ছে পোস্টেরিয়র নিউরোপোর। তাহলে কি বললাম, ক্রেনিয়াল এন্ডের যে ওপেনিংটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র নিউরোপোর,
আর করাল এন্ডের যে ওপেনিংটা সেটা হচ্ছে posterior নিউরোপোর। ওকে, তো এখন মানে আমরা যদি নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টটা কমপ্লিট করতে চাই, তাহলে অবশ্যই এই অ্যান্টেরিয়র নিউরোপোর এবং পোস্টেরিয়র নিউরোপোরটা ক্লোজ হইতে হবে। এবং শুধু নার্ভাস সিস্টেমের জন্যই না, এই যে তোমার আমাদের যে ব্রেইনের উপরে স্কাল আছে না, এই স্কালের ডেভেলপমেন্টটা কমপ্লিট হইতো না যদি না এর আন্ডারনিথে নিউরোপোরটা ক্লোজ হইতো। সো আবার ঠিক পোস্টেরিয়র নিউরোপোরটা যদি ক্লোজ না হয়, আমাদের যে স্পাইন আছে সেই স্পাইনও ঠিকমতো তৈরি হইতো না। তাহলে দেখো, যদি anterior neuropore fails to close, it will result in anencephaly. anencephaly কি? এই বাচ্চাগুলার হচ্ছে তোমার স্কাল বোন থাকবে না, স্কাল বোন ডেফিসিয়েন্ট। এবং আমাদের ব্রেইনের সবচেয়ে উপরের অংশটা কোনটা? সেরেব্রাম। সেরেব্রামটা এদের থাকবে না, আন্ডার ডেভেলপ থাকবে। আর যদি পোস্টেরিয়র নিউরোপোরটা ক্লোজ না হয়, তাহলে স্পাইনাল কর্ডের লোয়ার এন্ডে সমস্যা হবে। স্পাইনাল কর্ডের চারপাশে যে ভার্টিব্রাল ক্যানালটা তৈরি হইতো, সেই ভার্টিব্রাল ক্যানালটা ঠিকমতো তৈরি হবে না, এন্ড দ্যাট উইল রেজাল্ট ইন স্পাইনা বাইফিডা। মানে হচ্ছে কি, এই হচ্ছে আমাদের ভার্টিব্রাল বডি, এই ধরো ট্রান্সভার্স প্রসেস, এই ধরো হচ্ছে তোমার আর্চ, এই হচ্ছে তোমার স্পাইনাস প্রসেস। তোমার মানে ওদের ক্ষেত্রে ভার্টিব্রাটা তোমার এমন থাকতো, মানে স্পাইনটা খোলা থাকতো, এটাকে বলা হয় স্পাইনা বাইফিডা, অর্থাৎ স্পাইনটা বাইফিড। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এন্টেরিয়র নিউরোপোর এবং পোস্টেরিয়র নিউরোপোর শুড হ্যাভ টু বি ক্লোজড। এবং এটা টাইমিংটা কখন দেখো, anterior neuropore closes on the 25th day আর posterior neuropore closes on the 27th day। তাহলে anterior neuropore closes on the 25th day and posterior neuropore closes on the 27th day। ওকে, সবাই ক্লিয়ার আশা করি। আচ্ছা, এরপর এখন এখানে ইম্পর্টেন্ট কথাটা যেটা, সেই কথাটা হচ্ছে যে এটা ক্লোজ তো নরমালি হয়, কখন হয় না সেটা বলতেছি। তোমার এই দুইটা মানে কখন হয় না বলা আছে, যে ক্লোজ হইতে কি লাগে সেটা একটু বলি। অ্যান্টেরিয়র নিউরোপোর আর পোস্টেরিয়র নিউরোপোর ক্লোজ হওয়ার জন্য যে দুইটা মানে যে জিনিসটা লাগে, এটার নাম হচ্ছে ভিটামিন B9, এটাকে আরেকটা নামে আমরা ডাকি ফলিক অ্যাসিড। এবং আরেকটা জিনিস খেয়াল করো, খুবই ভালো করে খেয়াল করো, 25th ডেতে ক্লোজ হইতে হবে মাস্ট। এটা ক্লোজ হইতে হবে 27th ডেতে। এটা কিন্তু ইন্ট্রা ইউট্রাইন লাইফে 25th ডে এবং 27th ডে। এবং এটা এমন একটা টাইম, যেই টাইমে বেশিরভাগ ফিমেল যদি প্রেগনেন্ট হয়, তারা বুঝতেই পারে না যে তারা প্রেগনেন্ট, এত আর্লি। এজন্য তারা যদি ওই সময় তাদের শরীরে B9 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্ট থাকে, খুব ইজিলি কিন্তু এই বাচ্চাগুলার এই দুইটা কনজেনাল অ্যানোমালি হয়ে যেতে পারে। এজন্য ডাক্তাররা যেটা রিকমেন্ড করে যে অল উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ শুড অলওয়েজ ইট অ্যাম্পল অ্যামাউন্ট অফ ফলিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এই মেসেজটা আশা করি তোমরা ক্লিয়ার। তো ঠিক আছে, তাহলে আমরা এটা পর্যন্ত বললাম। আর এটাও মনে হয় একটু বলে দিয়েছি যে দাঁড়াও, সোর্সেস অফ দ্য নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট। নিউরাল টিউব থেকে কি ডেভেলপ করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর নিউরাল ক্রেস্টেল থেকে কে ডেভেলপ করে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, তো আমরা নিউরাল ক্রেস্টেল নিয়ে পরের দিন জানবো। আজকে একটু নিউরাল টিউবটা নিয়ে জানি যে নিউরাল টিউবটা কি হয়। একটু দেখো, ফার্স্টে এই দিকের ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে আমার নিউরাল টিউব, একদম আনডিফারেন্সিয়েটেড, কোনো কিছুই হয় নাই। এটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড আর এটা হচ্ছে কর্ডাল এন্ড। ধরে নাও যে বাই দিস টাইম নিউরোপোরগুলো ক্লোজ হয়ে গিয়েছে, তো এখানে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে, দেখো এই যে তোমার নিউরাল টিউবটা তৈরি হইলো, এই নিউরাল টিউবের ক্রেনিয়ালি 3টা সোয়েলিং অ্যাপিয়ার করে। একদম উপরে সোয়েলিংটাকে বলা হয় প্রোজেনসেফালন, মাঝখানে সোয়েলিংটাকে বলা হয় মিজেনসেফালন, আর নিচের সোয়েলিংটাকে বলা হয় রম্বেনসেফালন। তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে, তোমার নাম শুনছো হয়তো আগে, যে প্রোজেনসেফালন থেকে ফোর ব্রেইনের তৈরি হয়, ফোর ব্রেইন। মিজেনসেফালন থেকে তৈরি হয় মিড ব্রেইন, আর রম্বেনসেফালন থেকে তৈরি হয় হাইন্ড ব্রেইন। আর নিউরাল টিউবের বাকি যে অংশটা, এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় স্পাইনাল কর্ড।
স্পাইনাল কর্ড। আর এই যে ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন, এগুলো মিলেই কিন্তু পুরো আমার ব্রেইনটা। তাহলে ব্রেইন আর স্পাইনাল কর্ড, আমি যে বলছিলাম একটু আগে যে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর অংশ হচ্ছে শুধুমাত্র ব্রেইন আর স্পাইনাল কর্ড, আর তোমার পুরা নিউরাল টিউবটা কন্ট্রিবিউটস টু ইটস ডেভেলপমেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো প্রথমে একটা আনডিফারেন্সিয়েটেড নিউরাল টিউব থেকে এই তিনটা সোয়েলিং অ্যাপিয়ার করলো, প্রোজেনসেফালন, মিজেনসেফালন আর রম্বেনসেফালন। এই তিনটা সোয়েলিংকে কি বলা হয়, এই তিনটা সোয়েলিং যেহেতু শুরুতে অ্যাপিয়ার করে, এই তিনটা সোয়েলিংকে বলা হয় প্রাইমারি ব্রেইন ভেসিকল। এই তিনটা সোয়েলিংকে বলা হয় প্রাইমারি ব্রেইন ভেসিকল। আচ্ছা, এই তিনটা সোয়েলিংকে বলা হয় প্রাইমারি ব্রেইন ভেসিকল। এরপর দেখো খুব মনোযোগ দিয়ে, তা এই ছিল আমার প্রাইমারি ব্রেইন ভেসিকল, প্রোজেনসেফালন, মিজেনসেফালন এবং রম্বেনসেফালন। এরপর দেখো কি হয়, কিছু জিনিস হয় একটু দেখো। প্রোজেনসেফালনটা একটু ডিভিশন হয়। কিভাবে ডিভিশন হয়? প্রোজেনসেফালনের ক্রেনিয়ালি একটা অংশ খুব র্যাপিডলি এক্সপ্যান্ড করতে শুরু করে, বাট আরেকটা অংশ খুব আস্তে আস্তে এক্সপ্যান্ড করে। আবার মিজেনসেফালনের কোনো চেঞ্জ হয় না, বাট রম্বেনসেফালন আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তাইলে দেখো প্রোজেনসেফালনের দুই ভাগে ভাগ হলো, রম্বেনসেফালনের দুই ভাগে ভাগ হলো, মেটেনসেফালনটা ভাগ হলো না। তো প্রোজেনসেফালনের যে অংশটা সবার উপরে এবং খুব র্যাপিডলি ডিভাইড করতেছে, র্যাপিডলি এক্সপ্যান্ড করতেছে, এটার নাম হচ্ছে টেলেনসেফালন, টেলেনসেফালন। আর এর নিচে যে অংশটা আস্তে আস্তে, মানে এটাও ফোর ব্রেনের অংশই বা প্রোজেনসেফালনের অংশ, বাট আস্তে আস্তে ডেভেলপ করতেছে, এটার নাম হচ্ছে ডায়েনসেফালন, ডায়েনসেফালন। আর এটা হচ্ছে টেলেনসেফালন, টেলেনসেফালন। আর এটা মেজেনসেফালন অ্যাজ ইউজুয়াল এটার মতোই আছে, কিন্তু রম্বেনসেফালনটা আবার দুই ভাগে ভাগ হয়। দেখো উপরে মেটেনসেফালন আর নিচে মায়েলেনসেফালন, উপরে মেটেনসেফালন আর নিচে মায়েলেনসেফালন। তাহলে প্রথম প্রথম আমার তিনটা সোয়েলিং ছিল, এই তিনটা সোয়েলিং থেকে এখন পাঁচটা সোয়েলিং অ্যাপিয়ার করছে। এই সবগুলাকে একসাথে বলা হয়, পাঁচটা সোয়েলিং একসাথে বলা হয় সেকেন্ডারি ব্রেইন ভেসিকল। তাহলে যদি এমসিকিউ আসে ফলোইং আর দ্য প্রাইমারি ব্রেইন ভেসিকল, তখন ট্রু হবে শুধুমাত্র প্রোজেনসেফালন, মিজেনসেফালন এবং রম্বেনসেফালন। মনে রাখবা যে প্রোজেনসেফালন থেকে তৈরি হয় আলটিমেটলি ফোর ব্রেইন, মিজেনসেফালন থেকে তৈরি হয় আলটিমেটলি মিড ব্রেইন, আর রম্বেনসেফালন থেকে তৈরি হয় আলটিমেটলি হাইন্ড ব্রেইন। ওকে, আর এরপর প্রাইমারি ব্রেইন ভেসেলগুলো ফার্দার মানে মানে ডিভাইডেড হয়ে কি কি তৈরি করে, প্রোজেনসেফালন থেকে আসে হচ্ছে টেলেনসেফালন এবং ডায়েনসেফালন, আর রম্বেনসেফালনটা ভাগ হয়ে হয় মিটেনসেফালন এবং মায়েলেনসেফালন। তাহলে নামগুলো খুব ভালো করে খেয়াল রাখো, নামগুলো খুব ভালো করে খেয়াল রাখো। দিস নেমস উইল বি নিডেড ফর গোয়িং ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা প্রাইমারি ব্রেন ভেসিকল কি এবং সেকেন্ডারি ব্রেন ভেসিকল কি আমরা দেখে ফেললাম। ফার্স্ট ইয়ারদের জন্য কি ওভারওয়েলমিং লাগতেছে কিনা আমাকে বইলো, বাট আমার কাছে মনে হচ্ছে যে এগুলো তোমরা সবই, এই নামগুলো অ্যাটলিস্ট সবই তোমরা গাজী আজমলে পড়ছো, আমাদের সময় অ্যাটলিস্ট বইয়ে ছিল। তোমাদের বইয়ে কি এই ওয়ার্ডগুলো ছিল? ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কেউ একজন বলো তো একটু, তোমাদের ইন্টার বই ছিল কিনা? না ভাইয়া, না তোমাদের ভাইয়া, যে, মানে কলেজে জাস্ট তিনটা নাম বলেছিল, বাকিগুলো মানে ডিভিশন সেকেন্ডারি ব্রেন ভেসিকল গুলো বলেনি। আচ্ছা আচ্ছা, শুধু প্রাইমারিটা বলেছে তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমাদের সময় আরেকটু ছিল আর কি। যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই, বাট নামগুলা মাথায় ঢুকায় নাও। টেলেনসেফালন এবং ডায়েনসেফালন, মাঝেরটা তো এটা মেটেনসেফালনই, সরি মেজেনসেফালন। রম্বেনসেফালনের উপরের পার্টটা হচ্ছে মেজেনসেফালন, সরি সরি উল্টা বললাম। রম্বেনসেফালনের উপরের পার্ট হচ্ছে মেটেনসেফালন, আর রম্বেনসেফালনের নিচের পার্ট হচ্ছে মায়েলেনসেফালন। এই সবগুলোকে বলা হয় সেকেন্ডারি ব্রেইন ভেসিকলস। ওকে, আচ্ছা, এরপর দেখো কি হয়, একটা ছোট্ট একটা চেঞ্জ হয়। সব ঠিক আছে, সব একই রকম আছে, এটাও একই রকম আছে, এটা একই রকম আছে, এটা শুধুমাত্র যে মেটেনসেফালন, এই মেটেনসেফালনে একটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? মেটেনসেফালনটা দুই দিকে এরকম এক্সপ্যান্ড করে, পিছন দিকটা এরকম এক্সপ্যান্ড করে, আর সামনের দিকে মিড লাইনে একটা স্ট্রাকচার অ্যাপিয়ার করে। আমরা যদি সাইড থেকে দেখি তাহলে বুঝতে পারবো। সাপোজ এই হচ্ছে টেলেনসেফালন,
এই হচ্ছে ডায়েনসেফালন, এই হচ্ছে ধরো মেজেনসেফালন। আর মেটেনসেফালনটা কি হয় দেখো, পিছন দিকটাতে এরকম একটা মানে এক্সপ্যানশন, আর সামনে এরকম একটা এক্সপ্যানশন। তো পিছন দিকে যে এক্সপ্যানশনটা এটা বাইল্যাটারালি থাকে, এই যে বাইল্যাটারালি। আর সামনের দিকে যে এই অংশটা এটা শুধুমাত্র মাঝখানে মিডিয়ালি থাকে, মিড লাইনে থাকে। তাহলে কি বললাম আমি, মিটেনসেফালনটা ফার্দার ডিভিশন হয়ে কি হয়, দুই দিকে এক্সপ্যানশন করে, মানে দুই দিকে এবং পিছনে ডরসোল্যাটারালি এক্সপ্যানশন হয়, আর সামনে মাঝখানে থাকে এরকম একটা মিড লাইন স্ট্রাকচার। এখন আমরা আলটিমেটলি তাহলে জেনে ফেলি কোন জিনিসটা থেকে কি অ্যারাইজ করে। তোমরা ব্রেইনের পার্ট, আচ্ছা ব্রেইনের পার্টগুলা কি পড়ছিলা ইন্টারে থাকতে? ব্রেইনের পার্টগুলা কেউ একজন বলো তো। এই যে নামগুলা, জি থ্যালামাস, ভাই, হাইপোথ্যালামাস, মিড ব্রেইন ইত্যাদি, এসব জি কি? ভাই, এগুলো তো পড়ানো হয়েছে। হ্যাঁ, নাম শুনছো জি তো, ভাই, অ্যাটলিস্ট নাম তো শুনছো তাই না? হ্যাঁ, নাম শুনলেই হবে, জি ওকে, ভাই। সমস্যা নেই। আমরা একটু নিচ থেকে আসি, তাহলে আমাদের জন্য ইজি হবে। স্পাইনাল কর্ডের ঠিক উপরে ব্রেইনের যে পার্টটা, এটার নাম হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এটা কোথা থেকে আসে? এটা আসে ওই যে মায়েলেনসেফালন, যেটা সেকেন্ডারি ব্রেন ভেসিকলের সবচেয়ে নিচের পার্টটা ছিল, মায়েলেনসেফালন। তারপর দেখো এর উপরে আমি কি বললাম, মেটেনসেফালন না, মেটেনসেফালনের কি বলছি, ডরসোল্যাটারালি একটা এক্সপ্যানশন থাকে, আর সামনে মিড লাইনে একটা সিঙ্গেল এক্সপ্যানশন থাকে। ডরসোল্যাটারালি যে এক্সপ্যানশনটা, এটার নাম হচ্ছে সেরিবেলাম। এটা হচ্ছে মেটেনসেফালনের পোস্টেরিয়রলি এবং ল্যাটারালি, দুই দিকে। আর সামনে মিড লাইনে যেটা অ্যাপিয়ার করে ওটার নাম হয় পন্স। পন্স হচ্ছে অ্যান্টেরিয়রলি। তো তাহলে আমরা যদি একটা সাইড ভিউ আঁকি ব্রেইনের, এই যদি হয় আমার প্রোজেনসেফালন, এই হচ্ছে ডায়েনসেফালন, এই হচ্ছে মিজেনসেফালন, এই হচ্ছে আমার পিছনে সেরেবেলাম, আর সামনে এই হচ্ছে পন্স। সেরেবেলামটা দুই সাইডে থাকে আর কি, এই সাইডও থেকে এসে থাকে, তো আমরা শুধু এক সাইড থেকে দেখাচ্ছি। তো তো যাই হোক, আচ্ছা তাহলে মেটেনসেফালন থেকে কি আসে, এই হচ্ছে সেরেবেলাম দুই পাশে, আর মাঝে আসে হচ্ছে পন্স। আচ্ছা, এরপর মেজেনসেফালন থেকে মিড ব্রেইনে আসে, নো মোর ফাস অ্যাবাউট ইট, ঠিক আছে। আর ফোর ব্রেইনে আমরা এখন আসি। ফোর ব্রেইনে কি বলছিলাম, একটা উপরের পার্ট যেটা খুব র্যাপিডলি এক্সপ্যান্ড করে, আর একটা বলেছিলাম একটু নিচের পার্ট যেটা অতটা র্যাপিডলি এক্সপ্যান্ড করে না। তাহলে যেই পার্টটা খুব অল্প এক্সপ্যান্ড করে ওটাকে বলা হয় ডায়েনসেফালন। সেখান থেকে কি কি ডেভেলপ করে, তোমরা থ্যালামাস দিয়ে যত কিছু শুনবা, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস ইত্যাদি হাবিজাবি, আপাতত শুধু থ্যালামাস আর হাইপোথ্যালামাসটাই মনে রাখো। বাট যেই কোনো ব্রেইনের স্ট্রাকচারের সাথে যদি থ্যালামাস ওয়ার্ডটা যুক্ত থাকে, ইট ইজ এ পার্ট অফ ডায়েনসেফালন, ইট ইজ এ পার্ট অফ ডায়েনসেফালন, থ্যালামাস, হাইপোথ্যালামাস অ্যান্ড সাম অ্যাডজাসেন্ট স্ট্রাকচারস। আর সবচেয়ে উপরে যে টেলেনসেফালন, ওখান থেকে ডেভেলপ করে সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার। আর সেরেব্রাল হেমিস্ফিয়ারটাই কি, তোমরা অনেকে জানো হয়তো, আমাদের ব্রেনের চারটা লোব আছে। সবার সামনে ফ্রন্টাল লোব, দুই পাশে প্যারেটাল লোব, কানের উপরে টেম্পোরাল লোব, আর সবার পিছনে অক্সিপিটাল লোব। এই যে লোবগুলা নামকরণ করলাম, এগুলাই হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের পার্ট। ফ্রন্টাল লোব, প্যারেটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এগুলা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। অল দিস কাম ফ্রম দ্য টেলেনসেফালন। তাহলে আশা করি তোমরা ব্রেইনের কোন অংশটা কিভাবে কোন ভেসিকল থেকে আসতেছে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রাইমারি ব্রেন ভেসিকল এবং ওরা আলটিমেটলি কিসের জন্ম দেয় সেটা আমরা মোটামুটি জেনে ফেললাম। আর আলটিমেটলি এখান থেকে স্পাইনাল কর্ড অ্যাপিয়ার করে, এটা তো জানি আমরা সবাই, নিচের অংশটা থেকে স্পাইনাল কর্ড অ্যাপিয়ার করে। এটা নিয়ে আপাতত এখন আর কিছু নেই। আপাতত একটা জিনিস একটু দেখো, আমি এই জায়গায় যে নিউরাল টিউবটা দেখিয়েছিলাম, এই যে নিউরাল টিউবটা যে ছিল, হ্যাঁ, এই নিউরাল টিউবের মাঝখানটা কিন্তু ফাঁকা থাকে না, মাঝখানেও কিন্তু ফ্লুইড থাকে। কি ফ্লুইড থাকে? সিএনএস এর সাথে রিলেটেড যে ফ্লুইড নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা মানে কি, যেই ফ্লুইডটা ব্রেনেও থাকে, স্পাইনাল কর্ডেও থাকে। এখন সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা ব্রেনের বাইরেও থাকে, ব্রেনকে ভাষায় রাখে, বাট সেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না। আমরা যে 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 যে- 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 আ- আ- মানে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি একটু খেয়াল করো।
কি বললাম যে নিউরাল টিউবটা আছে না, নিউরাল টিউবটা কিন্তু মাঝখানে এরকম মানে ফাঁকা থাকে না, রেদার নিউরাল টিউবটা মাঝখানে এরকম ফ্লুইড ফিল থাকে। কোন ফ্লুইডটা? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ফিল থাকে। তার মানে কি, আমরা যে প্রাইমারি ব্রেন ভেসিকল, সেকেন্ডারি ব্রেন ভেসিকল, স্পাইনাল কর্ড বললাম না, এগুলোরও কিন্তু মাঝখানে এরকম ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে, মাঝখানে এরকম ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে। ওকে, অর্থাৎ এই যে নিউরাল টিউবটা ছিল, এটা অরিজিনাল যে নিউরাল টিউবটা, এটার মাঝখানে যে ক্যাভিটি থাকে, এই নিউরাল টিউবটা যখন প্রাইমারি ভেসিকল, সেকেন্ডারি ভেসিকল ক্রিয়েট করে এক্সপ্যান্ড করে নানা দিকে, তখনও কিন্তু এটা অব্যাহত থাকে, এই মাঝখানে জিনিসগুলো অব্যাহত থাকে। ওকে, তাহলে আমরা একটু উপর থেকে আসি এই ক্ষেত্রটাতে। এই হচ্ছে দুইটা টেলেনসেফালন, এবং এখান থেকে কি ডেভেলপ করে? সেরেব্রাল হেমিস্ফিয়ার। তো সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে ফ্লুইড ফিল্ড যে ক্যাভিটি, ওইটাকে বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, আমাদের ব্রেইনের ভিতরে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, ওইটাকে এক কথায় বলা হয় ভেন্ট্রিকল। ব্রেইনের ভিতরে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, ওটাকে এক কথায় বলা হয় ভেন্ট্রিকল। তাহলে দেখো, এখন এই যে তোমার টেলেনসেফালনের ভিতরে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, সিএসএফ ফিল্ড ক্যাভিটি, ওইটাকে বলা হয় ল্যাটারাল ভেন্ট্রিকল। এখানে তাহলে একদিকে একটা, আরেকদিকে আরেকটা, মোট দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল, দুই সাইডে। তারপর ডায়ানসেফালনের মধ্যে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এটার নাম হচ্ছে, যেহেতু ওই দুইটা এক আর দুই ছিল, এটা হলো থার্ড ভেন্ট্রিকল। এরপর মিড ব্রেইনে খুবই চিকন একটা ক্যানাল থাকে, সিএসএফ ফিল্ড, এটার নাম হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এটা কিসের ভিতরে? দাঁড়াও আমি একটু, এই জিনিসটা, এটা কিসের মধ্যে? দাঁড়াও, ওয়েট, কলমটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এটা কিসের মধ্যে? এটা হচ্ছে টেলেনসেফালনের মধ্যে। এটা কিসের মধ্যে? এটা হচ্ছে ডায়ানসেফালনের মধ্যে। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকল আর থার্ড ভেন্ট্রিকল বললাম। এখন আসি সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এটা কিসের মধ্যে? এটা হচ্ছে মেজেনসেফালনের মধ্যে, মেজেনসেফালন। আমাদের এরপরে ব্রেনের কি পার্ট আসে? মেটেনসেফালন। সেখানে পিছনে ছিল সেরেবেলাম, সামনে ছিল পন্স। এই যে সেরেবেলাম আর পন্স, এই দুইটার মধ্যে আরেকটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে, যার নাম হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। তাহলে এটা কোথায় থাকে? বিটুইন দ্য পন্স অ্যান্ড দ্য সেরেবেলাম। পন্সটা থাকে সামনে আর সেরেবেলাম থাকে পিছনে। তাহলে এই হচ্ছে আরেকটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। আর মেডুলা অবলঙ্গটার মধ্যে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে, ওটার নাম হচ্ছে মেডুলারি ক্যানাল। আর স্পাইনাল কর্ডের মধ্যে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে, ওটার নাম হচ্ছে স্পাইনাল ক্যানাল। এই যে, এই হচ্ছে মেডুলারি ক্যানাল এটা, আর এটা হচ্ছে স্পাইনাল ক্যানাল। এই যে মেডুলারি ক্যানাল আর স্পাইনাল ক্যানাল, এদেরকে একসাথে সেন্ট্রাল ক্যানালও বলা হয়। আবার অন্যদিকে চিন্তা করলে, অরিজিনাল নিউরাল টিউবের মধ্যে যেই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিটা থাকে, এটাকেও সেন্ট্রাল ক্যানালই বলা হয়, এটাকেও সেন্ট্রাল ক্যানালই বলা হয়। তাহলে আমরা শুধু ব্রেনের ডেভেলপমেন্ট পড়ছিলাম শুরুতে, এখন আমরা এটাও দেখলাম যে ব্রেনের কোন জিনিসের ভিতরে কোন কোন অ্যাপিয়ার করে, কোন কোন ফ্লুইড ফিল্ড ক্যাভিটি অ্যাপিয়ার করে। তাহলে আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে টেলেনসেফালনের মধ্যে ল্যাটারাল ভেন্ট্রিকল, ডায়ানসেফালনের মধ্যে থার্ড ভেন্ট্রিকল। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। সেরেব্রাল অ্যাকুইডাক্ট কোনো ভেন্ট্রিকল বলার কারণে এটা অন্যগুলো হচ্ছে খুবই ন্যারো, এটাকে জাস্ট একটা সিম্পল একটা চ্যানেল বা একটা ক্যানাল বলা হয়, জাস্ট অ্যাকুইডাক্ট, সেরিব্রাল অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্ট মানে হচ্ছে ডাক্ট ক্যারিং ওয়াটার। আচ্ছা, ফোর্থ ভেন্ট্রিকল হচ্ছে কোথায় থাকে? মেটেনসেফালনে থাকে, পিছনে থাকে সেরেবেলাম আর সামনে থাকে পন্স। এর মধ্যে মেডুলা অবলঙ্গাটার মধ্যে থাকে মেডুলারি ক্যানাল, আর স্পাইনাল কর্ডের মধ্যে থাকে স্পাইনাল ক্যানাল। সবাই বুঝতে পারছি আশা করি এই পর্যন্ত। কারো কোনো কোয়েরি থাকলে বইলো। আচ্ছা, আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে, কারো কোনো কোয়েরি থাকলে বইলো। অনেকক্ষণ টানা পড়াইছি, একটু রেস্ট দিচ্ছি 1 মিনিট প্লাস, কারো কোনো কোয়েরি থাকলে একটু বলো। স্পাইনাল ক্যানালটা বাইরে কোথাও থাকে? হ্যাঁ সোহান, তোমার কথাটা শুনতে পাচ্ছি না ভাইয়া, আরেকবার বলো। হ্যালো সোহান, তোমার কথাটা শুনতে পাইনি, আরেকবার বলো ভাইয়া। জি জি ভাইয়া, ডিভিশনটা কাইন্ডলি আবার একটু বলা যাবে? কোন ডিভিশনটা? ব্রেইনের ডিভিশন?
কিসের ডিভিশন জি ভাইয়া? ভাইয়া ডিভিশনটা আবার একটু বলা যাবে? এই যে এটা 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 প্রোজেনসেফলন, মেজেনসেফলন, রম্বেনসেফলনের। এই যে এটা জি প্রথম, জি 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 তুমি কোন জিনিসটা আমি একটু ক্লিয়ারলি মিস করছি ভাইয়া। বুঝতে পারোনি দেখো। জি ফার্স্টে ব্রেনের ডিভিশনটা ভাইয়া, জি সিঙ্গেল একটা, আচ্ছা এই জিনিসটা, এই যে এটা এটা এই অংশটা জি ভাইয়া। দেখো, টেলেনসেফালন থেকে আসে, আচ্ছা আমরা নিচ থেকে আসি, এখান থেকে তো স্পাইনাল কর্ড আসে, এর উপরে ব্রেইনের সবচেয়ে নিচের অংশ জি ভাইয়া, হ্যাঁ জি 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 মিডল অবলঙ্গাটা, এটা আসে মাইলেনসেফালন থেকে। এর উপরে মেটেনসেফালন, এখান থেকে আসে কি পিছনে সেরেবেলাম আর সামনে পন্স, পিছনে সেরেবেলাম আর সামনে পন্স, এখান থেকে আসে মিটেনসেফালন। মাঝের যে অংশটা এখান থেকে, এটার নাম তো মেজেনসেফালন, এখান থেকে আসে মিড ব্রেইন। এর উপরে যে অংশটা বলছিলাম ডায়েনসেফালন, এখান থেকে আসে থ্যালামাস নামওয়ালা যত কিছু আছে, থ্যালামাস, হাইপোথ্যালামাস, তোমরা আরো পড়বা যখন পড়বা, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস ইত্যাদি, তাহলে এখান থেকে এগুলো আসে। আর টেলেনসেফালন থেকে কি আসে? সেরেব্রাল হেমিস্ফিয়ার, অর্থাৎ আমার যে ব্রেনের লোবগুলো আছে, ফ্রন্টাল লোব, প্যারাটাল লোব, টেম্পোরাল লোব এবং অক্সিপিটাল লোব, ওগুলো আসে। তাহলে আলটিমেটলি প্রোজেনসেফালন থেকে কি আসে? টেলেনসেফালন এবং ডায়েনসেফালন। আর মেজেনসেফালন থেকে শুধু মিডব্রেন আসে, আর রম্বেনসেফালন থেকে মেডুলা অবলঙ্গাটা, পন্স এবং সেরেবেলাম, এরা সবাই আসে। ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমি তালহার ওকে কোয়েশ্চেনটার ভাইয়া, উত্তরটা দেই একটু। থ্যাংক ইউ। তালহা তোমার কোয়েশ্চেনটা আবার করো। ভাইয়া স্পাইনাল ক্যানালটা যে ব্রেনের বাইরে কোন জায়গাটাতে থাকে যেটা বলছিলেন? আচ্ছা আচ্ছা আমি বলতেছি, দেখো এটা আসলে আজকে বলতে চাই নাই, যাই হোক সমস্যা নাই। এটা তোমরা যখন সিএনএস পড়বা তখন পড়বা আর কি। আমাদের ব্রেইনের বাইরে মেনিনজেস থাকে, তোমরা জানো তো? জানো না? আমাদের জি ব্রেইন এবং ভাইয়া, স্পাইনাল কর্ড, মেনিনজিয়াল কভার। মানে হ্যাঁ, আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড দুইটার চারপাশেই মেনিনজেস থাকে। ওকে, তো কি হয় তোমার, এই যে তোমার ল্যাটারাল যে, আমি যে যে ফোর্থ ভেন্ট্রিকলটা বললাম না, ফোর্থ ভেন্ট্রিকলের দুই পাশে ওপেনিং আছে, এই ওপেনিং দিয়ে ফ্লুইডটা এই ভেন্ট্রিকল থেকে ডিরেক্ট মেনিনজেসের মধ্যে চলে যায়, তখন সে এই জায়গাটাতে থাকে। তো ব্রেনের বাইরে এই জায়গাটাতে এবং স্পাইনাল কর্ডের বাইরে ওই জায়গাটা তো থাকে। তাইলে সিএসএফটা একদম মাঝখানে ভেন্ট্রিকল এবং স্পাইনাল ক্যানালেও আছে, আবার বাইরে যে মেনিনজেস ওইখানেও আছে। ঠিক আছে? তো সিএসএফ তো একটা ফ্লুইড, তো যে কোনো ফ্লুইডই নিয়মিত তৈরি হইতে হয় এবং অ্যাবজর্ব হইতে হয়। তো এটা তৈরি হয় কোন জায়গা থেকে একটু দেখো, এটা তৈরি হয় তোমার এই ল্যাটারাল ভেন্ট্রিকল এবং থার্ড ভেন্ট্রিকলে কিছু সেল আছে, এই সেল থেকে তৈরি হয় সিএসএফ গুলা, তৈরি হয়ে হয়ে দেন একদম এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত যাওয়া আসা করে। আবার দেখাইলাম না যে এখান দিয়ে বের হয়ে সিএসএফ এও যায়, তারপর সিএসএফ থেকে তারা অ্যাবজর্ব হয়ে যায়। তো এটা তোমরা এখন আর বেশি বলতেছি না, এটা আজকের পার্ট না, নট ইম্পর্টেন্ট টুডে। এটা তোমরা পরে যখন সিএনএস পড়বা খুব ইজিলি বুঝবা। ঠিক আছে? বাট স্পাইনাল ক্যানাল থেকে কিন্তু ফ্লুইডের যাওয়ার জায়গা নেই, এখান থেকে সে এই পর্যন্ত আবার কিন্তু ফিরে আসে, আবার ফিরে এসে দেন এই জায়গা দিয়ে সে বের হয়ে যায় ওই যে মেনিনজেসের কাছে। ঠিক আছে? এখন একটু ক্লামজি লাগতে পারে কারণ তোমরা এখনো সিএনএসটা পড়োনি, বাট যখন মেনিনজেসের ফ্লো পড়বা তখন খুব ইজি হয়ে যাবে, সরি যখন সিএসএফ এর ফ্লো পড়বা তখন খুবই ইজি হয়ে যাবে। বাট এখন আমি যে উদ্দেশ্যে বললাম এই কথাটা, সে কথাটা হচ্ছে কি, যে আমাদের ব্রেইনের প্রত্যেকটা ইয়ের ভিতরে মানে মানে ব্রেইন যেহেতু নিউরাল টিউবের পার্ট, নিউরাল টিউবের মধ্যে যে ক্যানালটা ছিল ওইটাই কিন্তু পুরো সিএনএস এ এক্সপ্যান্ড করে, পুরো সিএনএস এক এক জায়গায় এক এক নামে থাকে এই জিনিসটা। ওকে, ঠিক আছে তালহা, একটু গ্রস আইডিয়া পেয়েছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ঠিক আছে। আর কোনো কোয়েরি যদি না থাকে আমি সামনে যাইতে পারি। কোনো কোয়েরি আছে কারো আর আপ টু দিস পয়েন্ট? আচ্ছা, হ্যাঁ, কোনো কোয়েরি আছে কারো? জিজ্ঞেস করতে পারো। কেউ কে জানি আনমিউট করছিল, আবার মিউট করে ফেলছে। আচ্ছা ওকে, সমস্যা নেই। দাঁড়াও, এখানে একটা পার্ট আছে। আচ্ছা আমরা একটা জিনিস একটু আগে একটু বলে নেই একটু,
জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আমরা একটা নিউরনের স্ট্রাকচারটা ফার্স্টে একটু দেখি, একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা একটা নিউরনে, আমাকে শুনতে পাচ্ছ সবাই? কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া কথা শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা নিউরনের স্ট্রাকচারটা যদি একটু দেখি, একটা নিউরনের একটা সেল বডি থাকে আর একটা থাকে প্রসেস। এই যে পেরিফেরাল প্রসেস, শোনো, প্রসেস আসলে অনেকগুলো থাকে। এইটা হচ্ছে সেল বডি, কিন্তু দেখো সেল বডি থেকে অনেকগুলা ছোট ছোট প্রসেস বের হয়েছে আর একটা লার্জ প্রসেস বের হয়েছে। ছোট ছোট যে অনেকগুলো প্রসেস, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইট। আর বড় যে প্রসেসটা, এটাকে বলা হয় এক্সন। এক্সন। আর সেল বডিকে বলা হয় সেল বডি। ওকে, সেল বডিকে বলা হয় সেল বডি। তো একটু আমাদের নার্ভাস সিস্টেমের বেসিক অর্গানাইজেশনটা একটু দেখো একবার। নিউরনগুলো কিভাবে থাকে। এই হচ্ছে ধরেন সেল বডি আঁকলাম, এই হচ্ছে ডেনড্রন আঁকলাম, এই হচ্ছে এক্সন আঁকলাম। তো এক্সন যেখানে শেষ হয় সেখানে আরেকটা নিউরন সেখানে শুরু হয়। ওই আগের নিউরনের এক্সনের সাথে এই নিউরনের ডেনড্রাইটগুলা একসাথে মিলে, তারপর এখান থেকে আবার আরেকটা এক্সন বের হয়। এখান থেকে সাপোজ আরেকটা নিউরনের ডেনড্রাইট এর সাথে মিলে দেন এখান থেকে আরেকটা এক্সন বের হয়। তো একটু দেখো, যেই জায়গায় একটা নিউরনের এক্সন এবং একটা নিউরনের ডেনড্রাইট মিলছে, ওইটাকে বলা হয় সিন্যাপস। তোমরা জানো, অনেকে জানো, যেখানে একটা নিউরনের এক্সন এবং একটা নিউরনের ডেনড্রাইট মিলছে ওই জায়গাটাকে বলা হয় সিন্যাপস। ঠিক আছে? এখন একটু দেখো যে আমরা যখন আগেও মানে তোমরা যখনই ব্রেইন রিলেটেড কোনো কিছু শুনছো, তখন কিন্তু তোমরা সাথে সাথে দুইটা ওয়ার্ড শুনছো, যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। সরি সরি সরি, আরে কি বললাম, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার, এই দুইটা টার্ম মনে হয় তোমরা শুনছো সবাই, তাই না? এখন একটু দেখো যে একটা কমন নলেজ, এটা সেকেন্ড ইয়াররা জানো, ফার্স্ট ইয়াররা জেনে নাও এখনই, যে এটা হচ্ছে সাপোজ ব্রেইন, খুবই খারাপ ছবি আছে তাও, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেইনে গ্রে ম্যাটার থাকে পেরিফেরালি, সেন্ট্রালি থাকে হোয়াইট ম্যাটার। এই যে দেখো, মাঝখানে মাঝখানে কিছু গ্রে ম্যাটার আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট অ্যাজ এ হোল ক্লোজ টু দ্য পেরিফেরি থাকে তোমার, এই যে তোমার এই যে এগুলো হচ্ছে তোমার গ্রে ম্যাটার একদম পেরিফেরিতে, আর মাঝখানে হচ্ছে তোমার হোয়াইট ম্যাটার। আর স্পাইনাল কর্ড হচ্ছে উল্টা। স্পাইনাল কর্ডে দেখো হোয়াইট ম্যাটারগুলো পেরিফেরালি থাকে আর গ্রে ম্যাটারটা থাকে সেন্ট্রালি। ওকে, তো খেয়াল করো, এটা একটা জেনারেল নলেজ, জেনারেল মেডিকেল নলেজ, যে ব্রেইনে গ্রে ম্যাটার থাকে বাইরে, হোয়াইট ম্যাটার থাকে ভিতরে। আর স্পাইনাল কর্ডে উল্টা, স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটার থাকে ভিতরে, হোয়াইট ম্যাটার থাকে বাইরে। এখন আমি তোমাদেরকে যেটা বলবো, যে এই গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার জিনিসটা আসলে কি, এটা তো আমরা অনেকবার শুনে আসছি, জিনিসটা আসলে কি। তোমাদেরকে যদি আমি একটু একটা জিনিস দেখাই, একটু অর্গানাইজেশন, সরি, আচ্ছা এখানে একটু দেখো, এই ছবিটা একটু আরেকবার দেখো, মানে নিউরনের স্ট্রাকচারটা একটু দেখো। নিউরনের স্ট্রাকচারটা দেখো, সেল বডি এবং এক্সন। ওকে, তো নরমালি সেল বডিতে কি থাকে? নিউক্লিয়াস থাকে, অনেক রকম সেলুলার অর্গানেলি থাকে, ইত্যাদি থাকে, তাই না? তো অ্যাজ এ হোল সেল বডিটা কিন্তু কোনো ক্লিয়ার স্ট্রাকচার না, এর ভিতর অনেক কিছু থাকে। এজন্য আসলে কালারটা ব্ল্যাক দিলে ভালো হয় বা গ্রে দিলে ভালো হয়। দাঁড়াও, দেখো এখানে অনেক রকম অর্গানেলি থাকে, এত বেশি মানে অর্গানেলি থাকে যে তুমি যদি অনেক দূর থেকে দেখো, ইট অলমোস্ট অ্যাপিয়ার্স টু বি ডার্ক অথবা গ্রে। ঠিক আছে? আর একজন যেটা, একজনটা হচ্ছে কি, তোমরা সিএনএস এ কিন্তু, সরি, তোমরা কিন্তু একদম ফার্স্ট কার্ডের ফিজিওতে এই জিনিসটা পড়ছিলা, যে আমাদের যে নার্ভের একজনগুলা বা নিউরনের যে একজনগুলা, এগুলা চারপাশে একরকম শীট থাকে, নাম হচ্ছে মায়েলিন শীট। এই মায়েলিন শীটটা হচ্ছে নাথিং বাট একটা লিপিড কোটিং। হ্যাঁ, তো এজন্য এই লিপিড কোটিং করা মানে যে এক্সন, এটার কালারটা হচ্ছে অনেকটা হোয়াইটিশ দেখায়। তাহলে কি বললাম আমি, সেল বডিটা অনেকটা ডার্ক অ্যাপিয়ার করে, কারণ এর মধ্যে নিউক্লিয়াস বাদেও অনেক রকম অর্গানেলি থাকে। আর আর হচ্ছে তোমার এই যে তোমার মাইলিনটা থাকে এক্সনে, এর জন্য এই অংশটা দেখায় হোয়াইট, এই অংশটা দেখায় হোয়াইট। তাহলে তোমরা একটু চিন্তা করো যে জিনিসটা হচ্ছে কি, আসলে যেই জায়গাটাতে গ্রে দেখা যাচ্ছে সেই জায়গাতে হচ্ছে আসলে অনেকগুলো সেল বডি একসাথে অ্যাকুমুলেট করে আছে। হ্যাঁ, অনেকগুলো সেল বডি একসাথে অ্যাকুমুলেট করে আছে, এজন্য ওই জায়গাগুলো গ্রে অ্যাপিয়ার করতেছে।
আর যে জায়গাটা হোয়াইট অ্যাপিয়ার করতেছে সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি নাথিং বাট ওইখান দিয়ে অনেকগুলা একজন রান করতেছে, একজনগুলো সব এরকম করে রান করতেছে। যেহেতু একজনগুলা মাইলিন কোটেড, এজন্য এগুলাকে দেখতে সাদা লাগতেছে। এজন্য আমরা ব্রেইনের একদম উপরের অংশটা পাই গ্রে আর নিচের অংশটা পাই হোয়াইট। কারণ কি? কারণ ব্রেইনের একদম উপরের অংশটাতে অ্যাকুমুলেশন অফ সেল বডি আর নিচের অংশটাতে বান্ডেল অফ এক্সনস। ঠিক আছে, মানে সোজা কথা এরকম এক গুচ্ছ সেল বডি একসাথে থাকে, এদের একজনগুলো আবার একসাথে থাকে, একসাথে বান্ডেলের মানে মতো করে থাকে। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলোতে অনেক নিউক্লিয়াস, অনেক অর্গানেলি থাকে, তো এজন্য দিস এরিয়া অ্যাপিয়ার্স অলমোস্ট গ্রে। আর যে জায়গাগুলো দিয়ে নার্ভ ফাইবারগুলো রান করতেছে বান্ডেল করে করে, ওগুলো যেহেতু মাইলিনেটেড ইউজুয়ালি, এজন্য দিস প্লেসেস ইউজুয়ালি অ্যাপিয়ার হোয়াইট। তাহলে স্পাইনাল কর্ডে তোমরা তাহলে বুঝতে পারবা স্পাইনাল কর্ডে কি হয়। স্পাইনাল কর্ডেও এই জায়গাগুলোতে কি থাকে, দাঁড়াও, wait. আচ্ছা, তাহলে যে কথাটা বললাম যে যেই জায়গা দিয়ে তাহলে বান্ডেল অফ নার্ভ ফাইবার ক্রস করবে সেই জায়গাটা থাকবে কেমন, সেই জায়গাটা থাকবে হচ্ছে তোমার হোয়াইট। আর যে জায়গাটা ডার্ক থাকবে সেই জায়গাটা থাকবে হচ্ছে ওই ওই জায়গায় অ্যাকুমুলেশন অফ সেল বডি। তাহলে দ্যাট ইজ অল অ্যাবাউট ডার্ক ম্যাটার অ্যান্ড সরি গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার। ওকে, এখন আরেকটা জিনিস একটু চিন্তা করো যে আমাদের ব্রেইন থেকে, সাপোজ এই হচ্ছে আমাদের হাত, হ্যাঁ, সাপোজ তুমি হাতের একটা মাসল নাড়াইতে চাও, কিভাবে মাসলটা নড়বে একটু চিন্তা করো। আমাদের হাতের এই অংশটা কোন মাসল, কোন নার্ভ দ্বারা সাপ্লাইড আমরা জানি তো, ব্রাকিয়াল প্লেক্সাস। হাতের এই যে স্মল ফিঙ্গার অফ দ্য হ্যান্ড, এটা কোন নার্ভ দ্বারা সাপ্লাইড? যদি ফ্লেক্স করতে হয় তাহলে হচ্ছে ফ্লেক্সর ইন্ডাইসিস, যদি এক্সটেন্ড করতে হয় এক্সটেন্সর ইন্ডাইসিস। তো যাই হোক, একদিকে হচ্ছে তোমার মিডিয়ান নার্ভ, আরেকদিকে হচ্ছে তোমার রেডিয়াল নার্ভ। এদের রুট ভ্যালু কি C5 থেকে T1 না? তো তাহলে চিন্তা করো এদের নার্ভটা তোমার স্পাইনাল কর্ডের কোন জায়গা থেকে আসছে। দাঁড়াও, ভালো হয়নি স্পাইনাল কর্ডটা আঁকাটা, ওয়েট। স্পাইনাল কর্ডের লেবেলিংটা তোমরা একটু জেনে নাও, দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখো স্পাইনাল কর্ডে মানে ফার্স্টে কি বললাম, স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটার আছে আর হোয়াইট আর আছে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, তো তোমার এই যে গ্রে ম্যাটারটা ফার্স্টে বলি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন, অ্যান্টেরিয়র হর্ন। আর এটাকে বলা হয় ডর্সাল হর্ন বা পিছন দিকে ডর্সাল হর্ন। অনেক অনেক জায়গায় স্পাইনাল কর্ডের বেশ কিছু সেগমেন্টে ল্যাটারাল হর্নও থাকে, যদিও এই ছবিতে আমি সেটা দেখাইনি, অনেক ছবিতে ল্যাটারাল হর্নও থাকে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট গ্রে ম্যাটার। আর হোয়াইট ম্যাটারটা কি? হোয়াইট ম্যাটারটা কোথায় থাকে দেখো, পিছন দিকে থাকে। এটাকে বলা হয় ডর্সাল হোয়াইট কলাম। মানে এটাকে বলা হয় ল্যাটারাল হোয়াইট কলাম বা শুধু ল্যাটারাল কলাম, আর এটাকে বলা হয় অ্যান্টেরিয়র কলাম। তাহলে ডর্সাল, তাহলে হচ্ছে তোমার গ্রে ম্যাটার কি আছে স্পাইনাল কর্ডে? অ্যান্টেরিয়র হর্ন, ডর্সাল হর্ন, অ্যান্টেরিয়র হর্নের আরেক নাম ভেন্ট্রাল হর্ন, আর আছে ল্যাটারাল হর্ন। আর হোয়াইট ম্যাটার কি কি আছে? ডর্সাল কলাম, ল্যাটারাল কলাম, অ্যান্টেরিয়র কলাম। ওকে, তো আমার একটা হাত মুভ করবে কিভাবে দেখো, সাপোজ এই হচ্ছে C5 থেকে T1 স্পাইনাল সেগমেন্ট। তাহলে ব্রেইন থেকে একটা নিউরন শুরু হয়, এই নিউরনটা সেল বডিটা আমি ডার্ক করে দেখালাম কারণ আমি তো বলছি, সাপোজ এটার এক্সনটা নামতে 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 স্পাইনাল কর্ডের এই জায়গায় এসে, এই স্পাইনাল কর্ডের এই যে জায়গায় আরেকটা নিউরন থাকে, এর সাথে সে সিন্যাপস করে। দেন এখান থেকে নিউরনটা বের হয়ে আলটিমেটলি সামহাউ হাতে এসে পৌঁছায়। তাহলে একটু দেখো তোমরা, দাঁড়াও আমি ছবিটাকে জুম করি, একটু দেখো তোমরা একটা জিনিস। ভাইয়া কলামগুলোর নাম আরেকবার বলতে হবে। আবার বলো কি? হ্যাঁ, ওই যে কলামগুলো, হোয়াইট ম্যাটারের যে আচ্ছা কলামগুলোর আচ্ছা নাম আচ্ছা, বললেন।
পিছনে হচ্ছে ডরসাল কলাম, পাশে হচ্ছে ল্যাটারাল কলাম, আর সামনে হচ্ছে অ্যান্টেরিয়র কলাম। ওকে, এটাই, আর কিছু না। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, জি ভাইয়া বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা দেখালাম এই ছবিটা একটু ফোকাস করো। দাঁড়াও, আর একটু জুম আউট করি। একটু ফোকাস করো এই জায়গাটা। এখানে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের কোন জায়গাটাতে হচ্ছে সেল বডি আছে, আর কোন জায়গাটাতে একজন আছে, তোমরা বুঝতে পারছো কিনা? সেল বডি কিন্তু শুধু স্পাইনাল কর্ডে এখানে আছে, আবার মানে মানে কি এখানে আছে, এখানে থাকবে, এখানে থাকবে, শুধুমাত্র এই জায়গাগুলোতে সেল বডি থাকবে, যে জায়গাটা গ্রে। আর সিএনএস এর যে ব্রেইনেও ইউজুয়ালি এই একদম উপরের মানে পেরিফেরাল দিকগুলোতেই কিন্তু সেল বডি থাকবে। আর একজনটা থাকবে কোথায় দেখো, সিএনএস এর মাঝখান বরাবর একজন থাকবে। আর এটা তোমরা যদি একটু দেখো এরকম যে এই যে তোমার এটার একজনটা কোন দিক দিয়ে বের হয়ে গিয়েছে, যে দিক দিয়ে বের হয়ে গিয়েছে এই একজনটা, এখান দিয়ে এরকম আরো অনেক একজন বের হয়। দাঁড়াও, এখান দিয়ে এরকম আরো অনেক একজন বের হয়। এখানে তো সব সেল বডি থাকে না, সব একজন এখান দিয়ে বের হয় বা ঢুকে, বের হয় বা ঢুকে, অথবা উপরে নিচে যাওয়া আসা করে, উপরে নিচে যাওয়া আসা করে। তাইলে যেই জায়গাতে সেল বডি আছে ওই জায়গাটা হচ্ছে গ্রে ম্যাটার, যে জায়গাটাতে সেল বডি নাই বাট একজন আছে সেই জায়গাটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আশা করি এই কনসেপ্টটা তোমরা সারা জীবন কাজে লাগাবা। খুবই ক্রুশিয়াল একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে স্পাইনাল কর্ড মানে ব্রেন থেকে স্পাইনাল কর্ডে আপনার যে অ্যাক্সন গুলো আসে, অ্যাক্সন গুলো তাহলে ওই হোয়াইট কলামের ভিতর দিয়ে পাস হয়ে সেল বডি বা গ্রে ম্যাটারের সাথে আপনার সিন্যাপস করে না? মানে জিনিসটা হচ্ছে এরকম, হ্যাঁ তুমি ঠিকই বলছো। দেখো মানে এই হচ্ছে তোমার এরা নামলো স্পাইনাল কর্ডে, কোনো একটা কলাম দিয়ে তারা নামে, হ্যাঁ, নেমে দেন ওই গ্রে ম্যাটারের কাছে এসে তারা সিন্যাপস করে। ওকে, সাপোজ তোমার এই নিউরনটা সাপোজ ল্যাটারাল কলাম দিয়ে নামতেছিল স্পাইনাল কর্ডের, দেন সে ল্যাটারাল কলাম থেকে একটু মাঝখানে একটু মিডিয়ালি যে কাকে পাইছে, অ্যান্টেরিয়র হর্নকে পাইছে, ভেন্ট্রাল গ্রে হর্নকে পাইছে, দেন সেখানে যে সেল বডি আছে তার সাথে সে সিন্যাপস করেছে। আমি আসলে বুঝাতে পারলাম কি না একটু দেখো। সাপোজ এই হচ্ছে তোমার গ্রে হর্নটা, অ্যান্টেরিয়র গ্রে হর্নটা, আর এই হচ্ছে ল্যাটারাল কলাম দিয়ে নামতেছে একটা নিউরন, নেমে সে এই পাশে যে সেল বডি আছে তার সাথে সিনাপস করলো, দেন এখান থেকে আবার এটা বের হয়ে গেল একটা একজন এখান দিয়ে। ঠিক আছে, এটা তোমাদের জন্য ফার্স্টের জন্য ক্যাপচার করা একটু টাফ হবে, কারণ তোমরা এখনো দেখো নাই জিনিসটা বা পড়ো নাই। বাট গ্রসলি এটা চিন্তা করো যে যে জায়গাতে সেল বডি আছে সেই জায়গাটাতে হচ্ছে তোমার গ্রে ম্যাটার, আর যে জায়গাটাতে একজন আছে সেই জায়গাতে হোয়াইট ম্যাটার। এখন তালহার কথা ধরে আমি যদি বলি যে একজনটা যখন সিন্যাপস করবে সেকেন্ড একটা নিউরনের সাথে, সিন্যাপস করার আগ পর্যন্ত ওই একজনটা কিন্তু অবস্থান করবে হোয়াইট কলামে, মানে সরি কলামে মানে হোয়াইট ম্যাটারে। জাস্ট বিফোর সিন্যাপস এটা টার্ন করবে গ্রে ম্যাটারে, গ্রে ম্যাটারে টার্ন করে সিন্যাপস করবে। ঠিক আছে তালহা, বুঝতে পারছো আমার কথাটা? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এটা জাস্ট একটু বেসিক ক্লিয়ার করার জন্য, আর কিছু না। অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে গ্রে ম্যাটার কি আর হোয়াইট ম্যাটার কি, কেন, এটার জন্য জাস্ট, আর কিছু না। তাহলে এখন আমরা আজকের ফাইনাল অংশটাতে একটু আসি। অল্প ছোট্ট অল্প দু একটা জিনিস বাকি আছে। আর একটা হচ্ছে একটু দেখো, আমরা যে নিউরাল টিউবটা পড়ছিলাম এই নিউরাল টিউবটার আমরা আজকে হচ্ছে আমরা স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্টটা পড়ে ফেলবো আর কি, স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্টটা। বাট এটা খুব বেশি না, খুবই ছোট্ট অল্প একটু অংশ। দেখো এই হচ্ছে তোমার স্পাইনাল ক্যানালটা, এই হচ্ছে কি দাঁড়াও ওয়েট, কালার চেঞ্জ হয়ে যায় কেন বারবার। এই হচ্ছে তোমার যে স্পাইনাল ক্যানাল বা সেন্ট্রাল ক্যানালটা ছিল। এখন দেখো এই সেন্ট্রাল ক্যানালের ঠিক অ্যাডজাসেন্ট কিছু সেল তৈরি হয় নিউরাল টিউবে। এই যে সেলগুলো, এই সেলগুলোকে বলা হয় নিউরো এপিথেলিয়াল সেল। প্রত্যেকটা সেলকে বলা হয় ইন্ডিভিজুয়ালি নিউরো এপিথেলিয়াল সেল। এবং নিউরো এপিথেলিয়াল সেলগুলো একসাথে হয়ে যে লেয়ারটা তৈরি করে এটাকে বলা হয় নিউরো এপিথেলিয়াল লেয়ার। তাহলে নিউরো এপিথেলিয়াল সেলগুলো মিলে যে লেয়ার তৈরি করে এটা হচ্ছে নিউরো এপিথেলিয়াল লেয়ার। এবং তারা কোথায় থাকে, তারা ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু দ্য স্পাইনাল ক্যানাল থাকে, একদম স্পাইনাল ক্যানালের অ্যাডজাসেন্ট থাকে তারা, সরি তারা একদম স্পাইনাল ক্যানালের অ্যাডজাসেন্ট থাকে, এভাবে একদম জাস্ট অ্যাডজাসেন্ট টু দ্য স্পাইনাল ক্যানাল।
আচ্ছা, এরপর তাহলে এটা গেল। এরপর দেখো, তাহলে আমরা একটা লেয়ার অফ সেলের নাম জানলাম, নিউরো এপিথেলিয়াল সেল বা নিউরো এপিথেলিয়াল লেয়ার। এরপরে দেখো, নিউরো এপিথেলিয়ালটাকে আমি লাল কালার দিয়ে দেখাইছিলাম, লাল কালারটা কিন্তু আছে এখনো। তার বাইরে দেখো আরেকটা লেয়ারের সেল অ্যাপিয়ার করে। এই সেলগুলা হচ্ছে নিউরো এপিথেলিয়াল সেল থেকেই অ্যাপিয়ার করে। নিউরো এপিথেলিয়াল সেলগুলো ডিভাইড হয়ে হয়ে আরেকটু পেরিফেরির দিকে যে এই লেয়ারটা তৈরি করে, এই সেলগুলোকে বলা হয় নিউরোব্লাস্ট সেল। এই সেলগুলোকে বলা হয় নিউরোব্লাস্ট সেল, এবং নিউরোব্লাস্ট সেলগুলো আলটিমেটলি ম্যাচিউর নিউরন তৈরি করে, ঠিক আছে? তো নিউরোব্লাস্ট সেলগুলা মিলে যে লেয়ারটা তৈরি করে, এটাকে বলা হয় মেন্টাল লেয়ার। মেন্টাল লেয়ার। তাহলে আমরা দুইটা লেয়ার জানলাম এখন পর্যন্ত। সবচেয়ে মাঝখানে, সবচেয়ে ভিতরে, জাস্ট অ্যাডজাসেন্ট টু দ্য স্পাইনাল ক্যানাল একটা কিছু সেল থাকে, এই সেলগুলোকে বলা হয় নিউরো এপিথেলিয়াল সেল। এবং এই নিউরো এপিথেলিয়াল সেলগুলা যে লেয়ারটা বানায়, এটাকে বলা হয় নিউরো এপিথেলিয়াল লেয়ার। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এরপর নিউরো এপিথেলিয়াল সেলগুলো ডিভাইড হয়ে 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 আরেকটু বাইরে আরেকটা লেয়ার বানায়, ওই লেয়ারটাকে বলা হয় মেন্টাল লেয়ার। মেন্টাল মেন্টাল লেয়ার। এই মেন্টাল লেয়ারে যে সেলগুলো থাকে, এগুলোকে বলা হয় নিউরোব্লাস্ট সেল, এবং দিস সেলস উইল আলটিমেটলি গিভ রাইজ টু নিউরনস। ওকে? এবং নিউরন, আমরা কি জানি, নিউরনে তো সেল বডি থাকে আর প্রসেস থাকে, তাই না? প্রথমে একটা নিউরন নন পোলার থাকে, তারপর নিউরনে একটা পোল বের হয়, তারপর নিউরনে দুইটা পোল বের হয়, তারপর একদিকের পোলটা কনভার্ট হয়ে যায় একজনে, অন্যদিকের পোলটা কনভার্ট হয়ে যায় ডেনড্রনে, ঠিক আছে? তো এই অবস্থায় কি হয়, প্রত্যেকটা নিউরনের একজনগুলা স্পাইনাল কর্ড থেকে বের হয়ে যায়। দেখো, প্রত্যেকটা নিউরন থেকে একজন প্রোট্রুডিং আউটওয়ার্ডস অ্যাওয়ে ফ্রম দ্য মেন্টাল লেয়ার। তাইলে তোমার এরপরে এর বাইরে যে লেয়ারটা, ইট ইজ ফর্মড বাই নাথিং বাট দ্য এক্সনস অফ দ্য সেলস অফ ইন দ্য মেন্টাল লেয়ার। তাইলে এই যে সেলগুলা, এক্সনস অফ দ্য নিউরোব্লাস্টস ইন দ্য মেন্টাল লেয়ার, মানে মেন্টাল লেয়ারে যে সেলগুলো ছিল, এদেরই এক্সনগুলা বের হয়ে থার্ড লেয়ারটা বানায়। এই থার্ড লেয়ারটার নাম হচ্ছে মার্জিনাল লেয়ার। তাহলে আমি একটু বেশি ফাস্ট গেলাম, আমি আরেকবার বলতেছি, দাঁড়াও একটু ক্লিয়ার করি, বেশি ময়লা হয়ে গেছে জায়গাটা। Wait. তাহলে আমি কি বললাম, সবার শুরুতে জাস্ট অ্যাডজাসেন্ট টু দ্য স্পাইনাল ক্যানাল একটা লেয়ার অ্যাপিয়ার করে। এই লেয়ারের নাম হচ্ছে নিউরো এপিথেলিয়াল লেয়ার, এবং এই লেয়ারটা formed by neuroepithelial cell. Formed by neuroepithelial cell. এরপর এই নিউরোএপিথেলিয়াল সেলের বাইরে আরেকটা লেয়ার অ্যাপিয়ার করে, এটার নাম হচ্ছে মেন্টাল লেয়ার। এই লেয়ারটা ফর্ম বাই নিউরোব্লাস্ট সেল। আর সবার লাস্টে নিউরোব্লাস্ট সেলগুলার যে এক্সনগুলা, সে এক্সনগুলা বাইরের দিকে প্রোট্রুড করে 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 আরেকটা থার্ড লেয়ার বানায়। এই থার্ড লেয়ারের নাম হচ্ছে মার্জিনাল লেয়ার, এবং শুধুমাত্র মার্জিনাল লেয়ারটাই হচ্ছে মায়েলিনেটেড লেয়ার। তাহলে নিউরোএপিথেলিয়াল সেল এবং মেন্টাল সেল, সরি, নিউরোএপিথেলিয়াল লেয়ার, দাঁড়াও, ওয়েট, হ্যাঁ, নিউরোএপিথেলিয়াল লেয়ার এবং মেন্টাল লেয়ার, এই দুইটা হচ্ছে কন্ট্রিবিউটস টু দ্য গ্রে ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড। গ্রে ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড। আর মেন্টাল লেয়ার, সরি, আর মার্জিনাল লেয়ার কন্ট্রিবিউটস টু দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড। ওকে? আচ্ছা, আসলে এটা শুধু স্পাইনাল কর্ড না, যে কোনো পুরো সিএনএস এর যে কোনো অংশের ডেভেলপমেন্টই এভাবেই শুরু হয়। তো এই অংশটুকু, তিনটা যে লেয়ার বললাম, নিউরোএপিথেলিয়াল লেয়ার, মেন্টাল লেয়ার আর মার্জিনাল, এই তিনটা সিএনএস এর যে কোনো পার্টের জন্যই কমন। তো আমরা আজকে শুধু দেখব যে এখান থেকে স্পাইনাল কর্ডটা কিভাবে আসে। একটু দেখো, তোমার সরি, ওয়েট, এই ছবিটার দিকে একটু খেয়াল করো, মাঝখানের এই ছবিটা, এই ছবিটা একটু খেয়াল করো। আমরা যে আগে কি বলছিলাম, সবার মাঝখানে থাকে কোন লেয়ার? সবার মাঝখানে থাকে হচ্ছে, এটা হচ্ছে তোমার নিউরো এপিথেলিয়াল লেয়ার। এই যে নিউরো এপিথেলিয়াল লেয়ার, জাস্ট অ্যাডজাসেন্ট। এই নিউরো এপিথেলিয়াল লেয়ারের বাইরে থাকে কি বলছিলাম, মেন্টাল লেয়ার বলছিলাম। তো স্পাইনাল কর্ডে সেন্ট্রাল ক্যানালের সামনে এবং পিছনে মেন্টাল সেলগুলা দুইটা দুইটা করে মোট 4টা গ্রুপে ভাগ হয়ে পড়ে। দেখো, স্পাইনাল ক্যানালের সামনে এই দুইটা গ্রুপ, আর স্পাইনাল ক্যানালের পিছনে এই দুইটা গ্রুপ। তাহলে কি বললাম আমি, নিউরোএপিথেলিয়াল সেল লেয়ারটা তার মতোই আছে, কিন্তু মেন্টাল লেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে পড়ে।
দুইটা লেয়ার চলে আসে স্পাইনাল ক্যানালের সামনে, ওরে বাপরে বাপ এত মোটা কেন, দুইটা লেয়ার চলে আসে স্পাইনাল ক্যানালের সামনে আর দুইটা লেয়ার চলে যায় স্পাইনাল ক্যানালের পিছনে। তো যে লেয়ারগুলা স্পাইনাল ক্যানালের সামনে চলে আসে, সামনে, ওইটাকে বলা হয় বেসাল প্লেট। আর যে লেয়ারগুলা মানে দুই সাইডে কিন্তু বেসাল প্লেট, আর যে লেয়ারগুলা স্পাইনাল ক্যানালের পিছনে চলে যায় ওই লেয়ারগুলোকে বলা হয় এলার প্লেট। তাহলে কি বললাম, যে লেয়ারগুলা স্পাইনাল ক্যানালের সামনে থাকে, মেন্টাল সেলের যে লেয়ার দুইটা স্পাইনাল ক্যানালের সামনে থাকে দুই দিকে, ওটাকে বলা হয় বেসাল প্লেট। আর পিছন দিকে যে দুটো লেয়ার থাকে ওইটাকে বলা হয় এলার প্লেট। তো আর তোমার যে স্পাইনাল ক্যানটা, সরি, তোমার যে স্পাইনাল ক্যানালটাকে এরকম ডায়মন্ড শেপ করে ভাগ করা হয়। ডায়মন্ড শেপ করে ভাগ করলে কি হয়, তোমার দুই সাইডে যে এই দুইটা মার্জিন হয় এটাকে বলা হয় সালকাস লিমিটাস। মানে কি, দুইটা বেসাল প্লেট আর দুইটা এলার প্লেটের মাঝে যেই বাউন্ডারিটা থাকে এটাকে বলা হয় সালকাস লিমিটাস। আর এই জায়গায় ঠিক দুইটা বেসাল প্লেটের মধ্যে যেটা যেই পার্টিশনটা তৈরি হয় এটার নাম হচ্ছে ফ্লোর প্লেট, আর দুইটা এলার প্লেটের মাঝে যে প্লেটটা তৈরি হয় এটার নাম হচ্ছে রুফ প্লেট। একটু হয়তো ক্লামজি লাগতেছে, আমি আবার বলতেছি। নিউরোএপিথেলিয়াল সেলটা বলার আগে ওগুলা বলে নেই। কি বললাম, আমার কি বলছি ফার্স্টে, সেন্ট্রাল ক্যানালটা এরকম থাকে, তারপর এটা একটু ডায়মন্ড শেপড হয়ে যায় অনেকটা। ডায়মন্ড শেপটের দুই সাইডে থাকে সালকাস লিমিটেন্স, এখানে থাকে একটা ফ্লোর প্লেট আর এখানে থাকে একটা রুফ প্লেট। তো সালকাস লিমিটেন্সের সামনে মেন্টাল সেলের দুইটা লেয়ার থাকে, এদেরকে বলা হয়, সরি, দুইটা গ্রুপ থাকে দুই সাইডে, এদেরকে বলা হয় বেসাল প্লেট। আর সালকাস লিমিটেন্সের পিছনে দুইটা গ্রুপ থাকে, এদেরকে বলা হয় এলার প্লেট। এলার প্লেট। তো তো গেল, তাহলে মেন্টাল সেল আর মার্জিনাল কি, এখান থেকে একজনগুলা পেরিফেরালি প্রোট্রুড করবে বা পেরিফেরি থেকে সেন্ট্রালে আসবে বা কিছু একটা। এখন দেখো বেসাল প্লেট থেকে, বেসাল প্লেটে কি মেন্টাল সেল না, এগুলো সব মেন্টাল লেয়ার না। মেন্টাল লেয়ার মানে কি, এখানে নিউরোব্লাস্ট আছে, নিউরোব্লাস্ট থেকে তো আলটিমেটলি নিউরন তৈরি হবে, তাই না? তো এই বেসাল প্লেটের নিউরোব্লাস্ট থেকে যে নিউরনগুলো তৈরি হয় এগুলোর নাম হচ্ছে, এগুলো সব হচ্ছে মোটর নিউরন। আর এলার প্লেট বা পিছন দিকের প্লেটটা থেকে যত নিউরন তৈরি হয় এগুলোর নাম হচ্ছে সব সেন্সরি নিউরন। এগুলোর নাম হচ্ছে সব সেন্সরি নিউরন। এখন একটু এই ছবিটা একটু দেখো, এই ছবিটা একটু দেখো। এটা তো আমি মাত্রই বললাম যে গ্রে ম্যাটারের পার্টিশনটা, তাই না? দেখো, এই হচ্ছে তোমার, সরি ওয়েট, এই ছিল আমার অ্যান্টেরিয়র গ্রে হর্ন বা ভেন্ট্রাল গ্রে হর্ন, আর এই ছিল আমার ডরসাল গ্রে হর্ন। ওকে, তো আমরা যে এখানে এটা দেখাইছিলাম, দাঁড়াও, আমরা এখানে যে দেখাইছিলাম যে বেসাল প্লেট আর এলার প্লেট, দেখো এই বেসাল প্লেটটা উইল আলটিমেটলি গিভ রাইজ টু দ্য অ্যান্টেরিয়র হর্ন বা ভেন্ট্রাল হর্ন, আর যে এলার প্লেট দিস উইল আলটিমেটলি গিভ রাইজ টু দ্য ডরসাল হর্ন। তাইলে এটা বলার অপেক্ষা রাখে না যে anterior horn will always contain only motor neuron আর dorsal horn will always contain only sensory neuron। তাহলে anterior horn will always contain and dorsal, sorry, sensory neuron, sorry, anterior horn will always contain motor neuron আর dorsal horn will always contain the sensory neuron। কেন? কারণ এটা আসছে বেসাল প্লেট থেকে which originally had only the motor neuron, আর এই পার্টটা আসছে এলার প্লেট থেকে which originally had only the sensory neuron। আর একটা জিনিস একটু বলি, নিউরাল ক্রেস্ট সেলটা যদিও আজকে বলবো না, একটা জিনিস একটু না বললে আসলে অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হচ্ছে কি, আমরা যে নিউরাল ক্রেস্ট সেল পড়ছি না, আমরা দেখবো যে নিউরাল ক্রেস্ট সেল থেকে একটা স্ট্রাকচার আছে, এটার নাম হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন। এই ডরসাল গ্যাংলিয়ন অনেকগুলা বাইপোলার নিউরন থাকে, এগুলার একটা দিক থাকে এরকম করে সেন্ট্রাল মানে স্পাইনাল কর্ডের দিকে, আরেকটা দিক থাকে পেরিফেরিতে। তো এগুলো হচ্ছে সেন্সরি নিউরন, এই জিনিসটা সেন্সরি নিউরন। আর হচ্ছে, আর এই যে ভেন্ট্রাল যে হর্নটা, ভেন্ট্রাল হর্ন থেকে যে নিউরনগুলো এগুলোর যে একজন বের হয়ে যাচ্ছে,
এগুলো সব হচ্ছে মোটর নিউরন। তাইলে অ্যান্টেরিয়র যে রুট, স্পাইনাল কর্ডের যে অ্যান্টেরিয়র রুট, মানে ওইটা হচ্ছে মোটর রুট, আর স্পাইনাল কর্ডের যে পোস্টেরিয়র রুট, স্পাইনাল কর্ডের যে পোস্টেরিয়র রুট ওইটা হচ্ছে সেন্সরি রুট। তো দাঁড়াও আরেকবার দেখাই কি বললাম আমি, দেখো একটু। স্পাইনাল কর্ডে যে সরি কি হলো এটা, আমার ল্যাপটপ বিগড়ে গেছে, দাঁড়াও। দেখো স্পাইনাল কর্ডের মানে দাঁড়াও, আসলে আমি কালো কালি দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, এখান থেকে মোটর নিউরনগুলোর সেল বডি থাকে, এগুলো একজন হয়ে হয়ে বের হয়ে যায়, এগুলো সব মিলে তৈরি করে মোটর রুটস। আর এখানে থাকে তোমার সেন্সরি নিউরন, আর এখানে বাইরে থাকে ডরসাল, সরি এত এত মোটা কেন হলো বুঝলাম না। আচ্ছা দাঁড়াও, এখানে থাকে তোমার ডরসাল গ্রে হর্ন, ঠিক আছে। এখান থেকে তোমার এগুলা সেন্ট্রালি যে মানে স্পাইনাল কর্ডে যে সিন্যাপস করে, আবার বাইরেও যায়, এরা বাইরেও যায়। তো যাই হোক আলটিমেটলি এখান থেকে তোমার সেন্সরি নিউরনগুলো আসে আর কি। তাহলে ডরসাল হর্ন থেকে বের হয় সেন্সরি নিউরন, মানে আসলে ডরসাল হর্নে সেন্সরি নিউরন বের হয় না, ডরসাল হর্নে সেন্সরি নিউরন ঢুকে, কারণ সেন্সেশন তো এভাবে আসে আর মোটরটা না এভাবে যায়। যাই হোক, তাহলে কি বললাম আমি, তোমার কি সমস্যা, আচ্ছা তাইলে এই হচ্ছে তোমার ভেন্ট্রাল রুট, যেখানে শুধু মোটর নিউরন থাকে, আর এই হচ্ছে ডরসাল রুট যেখানে শুধুমাত্র সেন্সরি নিউরন থাকে। বাট এই দুইটা কি হয় দেখো একটু, এই দুইটা একসাথে জয়েন করে কি বানায়, জয়েন করে বানায় হচ্ছে ট্রাঙ্ক অফ দ্য স্পাইনাল নার্ভ। দ্বারা আমি ট্রাঙ্কটা অন্য কালি দিয়ে আঁকতেছি নিউট্রাল করার জন্য, ট্রাঙ্ক বানায় তারা। তাহলে ট্রাঙ্কে দেখো কি থাকে, ট্রাঙ্কে যেরকম মোটর নিউরন থাকে ঠিক একই সাথে সেন্সরি নিউরনও থাকে। তাহলে এক ট্রাঙ্কের ভিতরে মোটর এবং সেন্সরি দুইটাই মিক্স থাকে, মোটর এবং সেন্সরি দুইটাই মিক্স থাকে। ওকে, এরপরে ট্রাঙ্কটা হচ্ছে ফার্দার ভাগ হয়ে যায়, কিভাবে ভাগ হয়, ওয়েট, এই ট্রাঙ্কটা এরপর ভেন্ট্রাল রেমাস আর ডরসাল রেমাসে ভাগ হয়। তো তখন এগুলা মিক্স থাকে, এই প্রত্যেকটা রেমাসেই মোটর এবং সেন্সরি দুইটাই থাকে, প্রত্যেকটা রেমাসে মোটর এবং সেন্সরি দুইটাই থাকে। তো জিনিসটা যেটা এই যে তোমার যে ডরসাল রেমাসটা, এটা সাপ্লাই করে ব্যাক অফ দা বডিকে, আর এটা সাপ্লাই করে অ্যান্টেরিয়র পার্ট অফ দা বডি প্লাস লিম্বসকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি এই ছবিতে কি দেখাইতে চাইছি। এখান দিয়ে পাস করে হচ্ছে তোমার সেন্সরি নিউরন, এখান দিয়ে পাস করে মোটর নিউরন, তাহলে এটা হচ্ছে মোটর রুট আর এটা হচ্ছে সেন্সরি রুট। এরা মিলে কোথায়, ট্রাঙ্ক অফ দ্য স্পাইনাল নার্ভে, সেখানে মোটর সেন্সরি দুইটাই থাকে। তারপর এরা ভেন্ট্রাল রেমাস এবং ডরসাল রেমাস এই দুইটা ডিভিশনে ভাগ হয়ে যায়, সেখানেও দুইটাই থাকে। তাহলে আজকে আপাতত এটাই বললাম। তাহলে স্পাইনাল কর্ড ডেভেলপমেন্ট থেকে কি হইলো, অ্যালার প্লেট আর বেজাল প্লেট। বেজাল প্লেট হচ্ছে মোটর, এখান থেকে আসে গ্রে হর্ন, অ্যান্টেরিয়র গ্রে হর্ন বা ডরসাল বা হচ্ছে ভেন্ট্রাল গ্রে হর্ন হুইচ ইজ কন্টেইনস অনলি মোটর নিউক্লিয়াস। আর ডরসাল যে হর্নটা, এটার নাম হচ্ছে ডরসাল গ্রে হর্ন, এটা কোত্থেকে আসে, এটা আসে অ্যালার প্লেট থেকে। ইট কন্টেইনস অনলি সেন্সরি নিউরনস। তো অ্যান্টেরিয়র হর্ন থেকে বের হয় মোটর নিউরন, আর পোস্টেরিয়র হর্নে এসে ঢুকে সেন্সরি নিউরন। তো এটাই ছিল আজকের ক্লাস। পরের ক্লাসে হচ্ছে আমরা স্পাইনাল কর্ডের পরে ব্রেনের বাকি যে অংশগুলো ওগুলা দেখাবো। বাট সেই ক্লাসেও অ্যালার প্লেট এবং বেজাল প্লেটের কনসেপ্টটা খুবই দরকার হবে, খুবই দরকার হবে। তাহলে এই ছিল আমার আজকের ক্লাস। কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আছে কোনো কোয়েরি কারো?
মনে হয় কোনো কোয়েরি নেই। রাজীব ভাই আপনি কি আছেন?